বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এতক্ষণে তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওটার টপিক কি। দেখছিলাম চারিদিকে টাইটেল থাম্বনেল এরকম দেখছিলাম, তো বিষয়টা কোথা থেকে হঠাৎ করে উঠে আসলো, মৌয়ের ভিডিও থেকে, ক্রিয়েশন অফ মৌয়ের ভিডিও থেকে উঠে আসলো। আমার ওর ভিডিও খুব কম দেখি, যখন কিনা হোম পেজে চলে আসে তখনই দেখি। আমি তো বলেইছি যাদেরকে নিয়ে আমি কন্টেন্ট করি না তাদেরকে আমি দেখি না। তবে পার্সোনালি মৌকে ভালো লাগে, কল্লোলকে তো আমার খুব ভালো লাগে। ভাই হিসেবে কল্লোল খুব, মানে মানুষ হিসেবে কল্লোল খুব ভালো মানুষ। তো ওদের দুজনকে আমার মোটামুটি ভালোই লাগে, কিন্তু ওই কন্টেন্টের জন্য আমি কখনো দেখি না, এই কারণে ওদেরকে দেখাই হয়ে ওঠে না। তো খুব রব উঠলো, তো সেটা নিয়ে আমি দেখতে গেলাম মৌ কি বলেছে না বলেছে। তো সেই মৌয়ের বিষয়টাকে কেন্দ্র করে আরও অনেক কথা উঠছে। সেন্সিটিভ ইস্যু, এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হচ্ছে একটা সেন্সিটিভ ইস্যু। মাই গড, এটা সেন্সিটিভ ইস্যু এই ইউটিউবের বাজারে এসেই আমি এখন শুনছি, আমি বুঝতে পারছি না। মানে কিছুকাল আগে যারা কিনা অ্যাটাক করার জন্য এই ইনফার্টিলিটিটাকে বেছে নিয়ে হাতুড়ির পর হাতুড়ি মেরে গেছে, হাতুড়ির পর হাতুড়ি মেরে গেছে, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এখন এই বিষয়টাকে সেন্সিটিভ ইস্যু বলছে। তো মানে শুনলে পরেই না কানে কেমন বাজছে, কানে বাজে, এই সমস্ত কথা কানে বাজে। তো যাই হোক, এই যে ইনফার্টিলিটির যে যন্ত্রণা বা সন্তানহীনতার যে যন্ত্রণা, সেটা কিন্তু ওই যার সন্তান আছে সে যদি বলে ফিল করতে পারছি, ইম্পসিবল, তার পক্ষে ফিল করা পসিবল নয়। আজকে যদি কেউ আমার সামনে দাঁড়িয়ে বলে এই তোমার হাতটা কেটে গেছে, ইস কি যন্ত্রণা বাবারে, আমারও এরকম হয়েছে, কি যে কষ্ট হয়, টনটন করে যন্ত্রণা, উড়ি বাবারে জ্বালা করে, আমি মেনে নেব। কারণ আমাদের কম বেশি সবার হাত পা কাটে, অঙ্গ প্রত্যঙ্গ কাটে, ঠিক আছে, কেটে যায়, শরীরের যে কোনো জায়গা কেটে যায়, এইটা আমি বিশ্বাস করতে পারবো। কেউ যদি বলে বাবা বমি হওয়া রিলিফ, বাট বমি বমি ভাব হওয়া ভীষণ কষ্টের, এটাও আমি মেনে নিতে পারবো। কিন্তু যার সন্তান আছে সে যদি বলে তোমার কষ্ট আমি বুঝি না, ইম্পসিবল। যাদের সন্তান নেই, যারা সন্তান চায় অথচ সন্তান নেই, কেউ আবার বাই চয়েস কিন্তু চাইল্ডলেস হয়ে থাকে। কেউ আবার মানে ভাগ্যের করুণ পরিহাসে কেউ বাবা মা হতে পারে না বা সন্তান সুখ প্রাপ্তি করতে পারে না। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো, যেহেতু এই বিষয়টা নিয়ে আমি পার্সোনালভাবে ভুক্তভোগী। তার জন্য আমি যদি বলি যে ইনফার্টাইল দম্পতির কষ্ট আমি বুঝি, একদম যথাযথ। এই কথাটা আমার মুখ থেকে বেরোনোটা একদম যথাযথ, এটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল অভিমত, ঠিক আছে। এবার এই যে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা যখন বলে যে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, এটাও আমার পার্সোনাল অভিমত যে না, তারা বুঝতে পারবে না। তবে হ্যাঁ, কিছু কিছু সন্তানের বাবা মারা আছে, মানে কিছু কিছু মানুষ আছে যারা কিনা সন্তান জন্ম দিয়েও যারা কিনা সন্তান হয় না, তাদেরকে দেখে বিষয়টা বোঝার চেষ্টা করে যে না, ওর এই জায়গাটা নিয়ে ওর কষ্ট পাচ্ছে, সুতরাং এই জায়গাটা নিয়ে কাটাছেড়া করবো না, বা কোনো রকম কোনো কথা বলবো না। কাটাছেড়া তো করা দূরের কথা, ভালো করতে না পারি খারাপ অন্তত করবো না। কিন্তু এই ওয়াইটির বাজারে আমরা দেখেছি এই জিনিসটাকে হাতিয়ার করে নিয়ে তারপরে কন্টেন্ট করা হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, টিল টুডে আজকে পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে নেগেটিভ ওয়েতে কন্ট্রোভার্সি করা হচ্ছে। কিভাবে? যাকে দেখতে পারি না তার ইনফার্টিলিটির বিষয়টাকে নিয়ে কাটাছেড়া করা যেতেই পারে এখনো পর্যন্ত। এদের কি বলতো, ব্যক্তিগত লাইফে যদি এরা এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যায় না, ততক্ষণ পর্যন্ত এরা বুঝতে পারবে না। এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, যার উপরে বেস করে আমি বলেছিলাম যে আমাকে অভিশাপ দেওয়া হয়েছিল, সন্তান থাকা সত্ত্বেও ভরা কোল নিয়েও আমাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে গর্ভে আসবে মরবে। যাই হোক, আসেওনি, মরার কথা তো দূরেই থাক, কিন্তু তার ঘরেই কিন্তু এরকম হয়েছে, তার ভাইয়ের ঘরে মিসক্যারেজ হয়ে গেছে। সুতরাং এই কখন কার কথা অন্যকে বলা, অন্যের নরম জায়গা নিয়ে, অন্যের যে মানে কি বলবো, ওটাকে কি বলে, অসম্পূর্ণ জায়গা, কষ্টের জায়গা, সেটাকে নিয়ে যদি আমি ভাবি যে না, এটাকে নিয়ে আমি বেশ মজা করে কষিয়ে মশলা মাখিয়ে বিক্রি করব, তাহলে ওপরে ভগবানও বসে রয়েছেন।
ওপরে ভগবানও বসে রয়েছেন। আজকে একটা তোমার কথায় যেটা আমি করিনি সেই কথাটা তুমি আমাকে বলে তুমি যদি মজা পাও, ধরো আমি কষ্ট পেলাম না তোমার কথায়, ভগবান নোট করে রাখছে, ভগবান নোট করে রাখছেন। আর এই বিষয়টা যেটা কিনা শুধুমাত্র একটাই কষ্ট আমার জীবনে, সেই বিষয়টা নিয়ে কেউ আমাকে বলবে আর আমার কান পর্যন্ত পৌঁছাবে, সেইটার সম্পর্কে আমার কষ্ট হবে, আর সেটা ভগবান লিখবেন না, দেখবেন না, এরকমটা হতে পারে না, এরকমটা হতে পারে না। একটা কথা আমার কানে আসলো, আমার অসম্পূর্ণ জায়গাটা নিয়ে এরকমভাবে কাটাছেঁড়া করা হচ্ছে এখনো পর্যন্ত। আগে নোংরা, নিজের বাবা মা যেই নোংরা শিক্ষা দিয়েছে সেই নোংরা ভাষা দিয়ে তারপরে কাটাছেঁড়া করতো, এখন ভদ্র ভাষায় কাটাছেঁড়া করছে। তাই বলে কি কষ্ট হবে না? শুনে কষ্ট তো হবেই। আর সেই কষ্টের যে পরিণামটা সেটা ভগবান অক্ষরে অক্ষরে মিলিয়ে দেবেন, দিতে বাধ্য। কর্মফল দাতা কর্মফল দিতে বাধ্য, ঠিক আছে? তো যাই হোক, একটা শুনেছি যে নিজের ভাইয়ের ঘরে মিসক্যারেজ হয়েছে, এরকম হয়তো কিছু শুনতে পাবো না, বাট নিজে নিজে ফিল করতে পারবে, নিজে নিজে ফিল করতে পারবে। যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কষ্ট কি কষ্ট সেটা বোঝার ক্ষমতা কারণ নেই। যে আজ পর্যন্ত বলেছে, আজ পর্যন্ত যে বা যারা বলেছে, তারা যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের বোঝার ক্ষমতা হবে না। আর ততদিন পর্যন্ত তারা এই বিষয়টা নিয়ে বলবে, ঠিক আছে? আচ্ছা, এইবার বলি মৌয়ের বিষয়টা। মৌ বলেছে যে ও আর ট্রিটমেন্ট করাতে চাইছে না, তার মধ্যে কল্লোলের গল ব্লাডারে একটা মাংসপিণ্ড বেড়ে উঠছে, তো সেটা নিয়েও ওরা চিন্তিত। আর মৌ তার ট্রিটমেন্ট করাতে চাচ্ছে না, কারণ যে অ্যান্ডোমেট্রিয়াম লাইনটা না, ওটা কিন্তু যে কনসিভ করার ক্ষেত্রে বা ভ্রূণটা যে ইমপ্লান্ট হয়, ইমপ্লান্টেশনের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্ডোমেট্রিয়াম থিকনেস বড্ড বেশি ভূমিকা পালন করে, ঠিক আছে? এমব্রয়টা ইমপ্লান্টই হবে না যদি ওই এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা নর্মাল না হয়। তো সেখানটায় মৌয়ের একটা কঠিন রোগ হয়েছিল, সেখানটার থেকেও সারভাইভ করে এই পর্যন্ত এসেছে, ও সুস্থ জীবনযাপন একটা কাটাচ্ছে। এটাই ভগবানের অসীম কৃপা, অশেষ কৃপা। সাথে হাজবেন্ডের যথাযোগ্য কর্তব্য কল্লোল পালন করেছে, তার জন্য ও তো যথেষ্ট প্রশংসার দাবিদার, সেটা মানুষে করেও। আচ্ছা, এইবার কেউ একজন কমেন্ট করেছে মৌকে যে মৌ যথেচ্ছভাবে টাকা পয়সা উড়ায়, ধরাকে সরা জ্ঞান করে, টাকা পয়সা ইনকাম করছে, তার জন্য ওর জেদ বেশি, এই টাইপের কমেন্টগুলো করেছে। অ্যাকচুয়ালি যারা এই টাইপের কমেন্ট করে, আমি বললাম না, যাদের ঘরে সন্তান আছে, যারা বায়োলজিক্যাল বাবা মা হয়েছে, তারা কোনো দিনও একটা এই নিঃসন্তান বাবা মায়ের যন্ত্রণা বুঝতে পারবে না, সহানুভূতি দেখাতে পারে, সহমর্মী হতে পারবে না, এটা হতে পারবে না, এটা পসিবল নয়, ঠিক আছে? তো সেটা নিয়েই মৌ বলতে চেয়েছে যে আমি আমার কারণে একটা বাচ্চা কাচ্চার মুখ আমরা দেখতে পাচ্ছি না, সেটার জন্য আমার নিজেকে দোষী মনে হয়। বিশ্বাস করবে না, যখন আমার তো মনে প্রথমেই ডেকেছিল, আমি বরকে প্রথমেই বলেছিলাম যে হয়তো যে আমার যে ভেতরে অর্গান রয়েছে সেই অর্গানগুলোর মধ্যে দিয়ে হয়তো জিনিসটা জায়গা মতন যাচ্ছেই না। আমি এটা আমার বরকে বলেছিলাম এইচএসজি করে ব্লকেজের রিপোর্ট পাওয়ার বহু আগে। এই যে এখনো পর্যন্ত কি ব্লকেজওয়ালি এরকম বলা হয়, এখনো পর্যন্ত আমাকে এরকম বলা হয়। ওপরে ভগবান বসে বসে সব কিছু দেখছে, ঠিক আছে? সব কিছু দেখছে, উনি যা করার করে নেবেন, উনি যা দেখার দেখে নেবেন। আর উনি যখন দেখবেন তখন আর কারোর দেখতে হবে না। উনি যখন দেখবেন, উনি যখন বান চালাবেন, উনি যখন কর্মফলের বান চালানো শুরু করবেন না, তখন আর দিশা খুঁজে পাবে না, কেউ দিশা খুঁজে পাবে না। শুধু সম্বল থাকবে হাহাকার আর অশ্রু, ঠিক আছে? শুধু সম্বল থাকবে হাহাকার আর অশ্রু, এই দুটোই সম্বল থাকবে, ঠিক আছে? তো এই যে মৌ বলছে যে আমার কারণে এখনো এতদিন ধরে ট্রিটমেন্ট করছি, হ্যাঁ, তাও ওটাকে কি বলে, অ্যান্ডোমেট্রিয়ামের থিকনেসটা ঠিক হচ্ছে না, এখনো পর্যন্ত মানে চেষ্টা করে যেতে হবে। কবে ঠিক হবে সেটা ডাক্তার বলতে পারছে না, তবে ঠিক হবে
এটা আশা দিচ্ছে। ডাক্তাররা কোনো সময় বলবে না যে হবে না, আপনি বন্ধ করে দিন। কারণ মেডিকেল লাইন একটা বড় বিজনেস, পরিষ্কার কথা। এখানে কোনো রকম কোনো রাগঢাক নেই। আরও রাগঢাক তো আমি নিজের ক্ষেত্রেও করব না, কারণ আমি এই পথে পথযাত্রী, একই পথের পথিক। সুতরাং আমি কাউকে ডিমোটিভেট করছি না। এটা হচ্ছে ট্রুথ, এটা ট্রুথ যে মেডিকেল লাইন এখন মানে কি বলবো, সবচেয়ে বড় বিজনেস, সবচেয়ে বড় বিজনেস। সেখান থেকে দাঁড়িয়ে কোনোদিনও কোনো ডাক্তার বলবে না যে না আপনার চিকিৎসাটা হচ্ছে না। এই সমস্ত চিকিৎসা বিশেষ করে যেখানে কিনা মোটা মোটা টাকা যায়, মোটা মোটা টাকা, তো সেখান থেকে তারা কোনো সময় বলবে না যে তোমার ট্রিটমেন্ট হবে মানে সাকসেসফুল হবে না, চেষ্টা করতে হবে, মানে করতেই হবে করতেই হবে করতেই হবে। এইবার কাহাতুক অনেকে আমাকে বলে তুমি কেন আইফোনটা নিলে, তুমি কেন আইভিএফ করালে না, তুমি কেন শুধু বা আইভিএফ করাচ্ছ না। আমাকে প্রচুর মানুষ বলেছে। আমার কপালে কি লেখা আছে আমি জানি না, বাট আমি এখনো পর্যন্ত আমি আইভিএফ এর পক্ষপাতী নই, আমি আইভিএফ এর পক্ষপাতী নই, পরিষ্কার কথা। এতে যদি কেউ আমাকে মনে করে যে আমি জাস্ট ভিউয়ার্সদের কথায় নামমাত্র চেষ্টা করেছি, তাহলে ওই বিচারের জিম্মাটা আমি ভগবানের উপরে দিয়ে রেখেছি। উনি বিচার করে নেবেন, উনিই বিচার করে নেবেন। এই তোমরা দর্শকরা কেউ আমাকে বলেছিলে নাকি এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য? কেউ তোমরা বলেছিলে না? এরকম কন্ট্রোভার্সি হচ্ছে এখনো যে আমি নাকি ভিউয়ার্সদের কথায় চিকিৎসা করিয়েছি। তোমরা বলেছিলে নাকি? আমি তো নিজে নিজে জোগাড় করেছি, নিজে নিজে জোগাড় করেছি, তাও লকডাউনের আগে, যখন কিনা আমার ক্ষমতা ছিল না, আমার ক্ষমতা ছিল না দিল্লি গিয়ে ট্রিটমেন্ট করানোর। তখনও পর্যন্ত এই আশা আয়ুর্বেদার এত ব্রাঞ্চ হয়ে পারেনি। একটাই ব্রাঞ্চ ছিল, মেন ব্রাঞ্চ, সেটা দিল্লিতেই ছিল, নিউ দিল্লিতে রাজৌরি গার্ডেনে। আমি তখন থেকে দেখে রেখেছি। তারপরে যখন আমার মনে হলো যে না আমি এখন পারবো, তারপরে গিয়ে আমি এই বিষয়টাতে ঝাঁপ দেওয়ার একটা উদ্যোগ নিই, আর নিয়ে সেটাতে সাকসেস হয়ে বেরিয়ে এসেছি। সেই রিপোর্টও আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? তাই বলি কি, এই বেকার বেকার নিজের মনের ভাড়াস মেটানোর জন্য পাপ কেউ কামাস না, আর পাপ কেউ কামাস না। এটা আমি মানে ভগবানের তরফ থেকে সাবধান করে দিচ্ছি। ভগবান তো ডাইরেক্ট এসে বলবেন না, আমি ভগবানের হয়ে সাবধান করে দিচ্ছি। কারণ আমি হয়তো কোনো কিছুই করব না, কিন্তু যখন ব্যক্তিগত তোরা উপলব্ধি করবি, ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবি, তখন বুঝতে পারবি যে এই যন্ত্রণাটা ঠিক কতখানি কষ্ট দেয়। আর তার মধ্যে যদি এটা নিয়ে কেউ এরকমভাবে কেউ কিছু বলে, এই যে মৌ বলছে যে চিকিৎসা হয়তো আমরা দুইজনেই করছি, কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষা যাচ্ছে আমার উপর দিয়ে, বেশিরভাগ ওষুধ খেতে হচ্ছে আমারই। আমার ক্ষেত্রেও ঠিক কিন্তু সেম হয়েছে। আজকে তোমাদেরকে আমি বলি যে আমরা ঠিক কবে থেকে ট্রাই করা শুরু করেছি। বিয়ে হয়েছে 1.5 বছরের পর থেকে আমরা বাচ্চা নেওয়ার জন্য একটা উদ্যোগ নিই। তখন এত কিছু আমরা জানতাম না, পিরিয়ডের কতদিন থেকে ট্রাই করতে হয়, হ্যানা ত্যানা, এত কিছু জানতাম না। জাস্ট বড়রা একটা আইডিয়া দিয়ে রেখেছিল, সেই আইডিয়া অনুযায়ী আমরা নিজেদের মতন করে চেষ্টা করছিলাম, মানে ওটাকে কি বলে, নিশ্চিন্তে চেষ্টা করছিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম আমার ডান পাশে তলপেটে যন্ত্রণা হচ্ছে। এইবার হঠাৎ করে মনে হলো কি তাহলে হয়তো অ্যাপেন্ডিসাইট হতে পারে। তো সবার প্রথম আমি ঠাকুরনগরে একটা লেডি গাইনো ডাক্তারের কাছে যাই। তা উনি বললেন এইভাবে বলা সম্ভব নয়, আলট্রাসনো করতে হবে। একটা ইউএসজি করার পরে একটা আলুর সাইজের একটা সিস্ট কোথায় ধরা পড়লো, আমার ডান সাইডে না, বাঁ সাইডের ওভারিতে, লেফট ওভারিতে আমার একটা সিস্ট ধরা পড়লো, যেটা কিনা ভালো সাইজ হয়ে গেছে। একটা ডাক্তার না, ওইটা দেখে, ওটা শুনে, যেটা অপারেশন করতে হবে ওটা শুনে চোখে মুখে অন্ধকার দেখার মতন অবস্থা। তো তারপরে আরও 5খানা ডাক্তার আমি দেখালাম, বনগাঁয় দেখালাম, হাবড়ায় দেখালাম, বিরাটিতে দেখালাম, তারপরে হচ্ছে তোমার গোবরডাঙ্গায় দেখালাম। কোন জায়গায় দেখাইনি, আরজি কর পর্যন্ত চলে গেছি, ঠিক আছে? সব জায়গায় ডাক্তার দেখিয়েছি। প্রত্যেকটা ডাক্তার একটাই কথা বলেছে, অপারেট করতে হবে। এতটাই বড় হয়ে গেছে, অপারেশন করতে হবে। 2013 সালের নভেম্বরে আমাদের বিয়ে হয়েছে, 2015 সালে গিয়ে ধরা পড়লো যে আমার সিস্ট আছে। তার মানে আমি কি বললাম, 1.5 বছরের মাথার থেকে গিয়ে চেষ্টা করা শুরু করেছি, না এবার একটা বেবি নিতে হবে,
তারপরে গিয়ে সিস্ট ধরা পড়লো। এবার সিস্ট যেই ধরা পড়লো তখন শুনলাম যে এই অবস্থায় বাচ্চা আসে না, বা বাচ্চা আসলে পরেও বাচ্চার শারীরিক গ্রোথ ঠিক মতন হয় না। এবার প্রত্যেকটা ডাক্তার একই কথা বলছে, একটা ডাক্তার না 5টা ডাক্তারের সাজেশন নিলাম, সেখানটায় একটাই কথা বলছে যে অপারেশন করতে হবে। নাও সব কিছু মানে চোখ কান বন্ধ করে তারপরে মাইক্রো সার্জারি করা হলো। মাইক্রো সার্জারি করার পরে তারপরে চেষ্টা করা শুরু করলাম। আমি এতটা মরিয়া ছিলাম বাচ্চা নেওয়ার জন্য, এতটা মরিয়া ছিলাম, যারা বলে না যে আমি বাচ্চা নিতে চাই না, আমি টেনশন ফ্রি হয়ে ঘুরতে চাই, দাপিয়ে ভিডিও করতে চাই, বাচ্চা নিলে এগুলো করব কি করে, তাদের কথায় মানে কি বলবো, আমি বললাম না, অ্যাকচুয়ালি এরা বুঝবে না, যাদের বাচ্চা কাচ্চা নেই তারা বুঝবে না, তার জন্য তারা যা খুশি বলে যায়, যা খুশি মনে যা আসে বলে যায়। মানে আমি বাচ্চা নেওয়ার জন্য এতটা মরিয়া ছিলাম, অপারেশনের 24 দিনের মাথায় আমার হাজব্যান্ড কিছুতেই রাজি হয়নি, আমি 24 দিনের মাথার থেকে আবার ট্রাই করা শুরু করেছি। কারণ এরকম খালি ফোন ঘাটতাম, তো খালি দেখতাম এই বিষয়ে, দেখতাম তখন তো আর কোনো কাজ ছিল না, রান্না বান্না, ফোন ঘাটা, এই সমস্ত বিষয়ে সার্চ করা। তখন কি দেখছিলাম যে অপারেশন করার পরে যদি ট্রাই করা হয় তাহলে চলে আসে, তাহলে তাড়াতাড়ি একটা কনসিভ হওয়ার চান্স থাকে। সেই কারণে নিজের ব্যথা বেদনাকে সাইডে রেখে 24 দিনের মাথার থেকে, যদিও বা আমার ব্যথা সেরে গিয়েছিল, মাইক্রো সার্জারিতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তারপরেও একটা সাহস, আমার বর সাহস পাচ্ছিল না, কিন্তু আমি বললাম ঠিক আছে চলো না ট্রাই করি। তারপরে তো মানে হয় না করতে করতে আবারও ডাক্তার দেখালাম। এইবার যখন ডাক্তার দেখালাম তখন সেই ডাক্তার বলেন, আপনাকে কে অপারেশন করতে বলেছে? সিস্ট। কে বলেছে সিস্ট নিয়ে বাচ্চা আসে না? আমি এই কারণেই বলি যে মেডিকেল লাইন হচ্ছে বড় বিজনেস। তারা পেশেন্টের কোনো কিচ্ছু, কোনটাতে ভালো হবে কোনটাতে ক্ষতি হবে কিচ্ছু দেখে না, তারা শুধু বিজনেস বোঝে। এরকম গুটি কতক হাতে গোনা কিছু ডাক্তার পাওয়া যায় যারা কিনা পেশেন্টকে বোঝার চেষ্টা করে, পেশেন্টের কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে সেটা বোঝার চেষ্টা করে, সেটা যাদের লাক ভালো হয় যেসব পেশেন্টের, তারা পেয়ে যায় সেই সমস্ত ডাক্তার। যখন শুনেছি না তখন মনে হচ্ছিল যেই কটা ডাক্তার মানে আমাকে বলেছে যে অপারেশন করতে হবে, আর যে এখন বলছে যে অপারেশন করতে হবে না, তাদের সবাইকে আমি খুব সুন্দর সুন্দর একটুখানি কথা বলি, খুব স্বাভাবিক। আজকে আমার শরীরে ফুটো করে অপারেশন করার পরে 5খানা ডাক্তার, এমন না একটা ডাক্তার বলেছে তারপরে আমি চলে গেছি অপারেশন করতে। আর আমাদের বাড়িতে যে রোগপাতি নিয়ে আমরা যে কতখানি সিরিয়াস সেটা তোমরা সবাই জানো, আমি একটুখানি হেলাফেলা করি, বাদ বাকি সবাই সিরিয়াস। তারপরে বরকে বললাম যে এবার কি করব, এবার আমাদের কি করণীয়। খবর পেলাম বনগায় এমন একটা ডাক্তারের, যিনি কিনা ধন্বন্তরী এই সব বিষয়, বাচ্চা কাচ্চার বিষয়। গেলাম সেখানে এইচএসজির মতনই একটা টেস্ট করলো। মানে আমি বরকে বলেছি, আমাকে যখন টেস্ট করা হচ্ছিল তখন আমি যে একটা মহিলা তো থাকে সাথে, ডাক্তারের সাথে মহিলা থাকে, আমি ওনার হাত এতটা জোরে চেপে ধরেছিলাম। আমি কিন্তু খুব কষ্ট সহ্য করতে পারি, শারীরিক ব্যথা বেদনা আমি খুব সহ্য করতে পারি, ঠিক আছে। আমি বললাম না, আমাকে স্যালাইন দেয়, সুই ফোটায়, আমি তাকিয়ে থাকি, কোনো ব্যাপারই না আমার কাছে, এগুলো আমি সহ্য করতে পারি। কিন্তু সেই দিন আমার এত কষ্ট হয়েছিল, আমি ব্লিডিং তো হয়েছিল খুব স্বাভাবিক। আমার সামনে যেই মহিলাটা দাঁড়িয়েছিল ওনার হাত আমি এমন জোরে চেপে ধরেছি, ওনার হাতে রক্ত জমাট হয়ে গেছে। আমি এত কষ্ট পাচ্ছিলাম, হাড় হিম হয়ে গেছিল, পা দুটো অবশ হয়ে গেছিল, আমার এত কষ্ট হচ্ছিল। আমি ওনাকে বলছিলাম আমার বরকে একটুখানি ডেকে দিন না, মানে আমি নড়তে পারছি না। তখন তো শাড়ি পরতাম, সব সময় শাড়ি পরতাম, শ্বশুরবাড়ি থেকে নির্দেশ ছিল শাড়ি পরতেই হবে, তো শাড়িই পরতাম। তখন একটা সুতির শাড়ি পরে গেছিলাম, হ্যান্ডলুম, সুতির শাড়ি না, হ্যান্ডলুম শাড়ি পরে গেছিলাম, ঘিয়া কালারের, রক্তে পেছনটা রক্তে ভেসে গেছে, ঠিক আছে। বরকে বললাম কি আমি আর বাচ্চা নেব না গো, এত কষ্ট পেয়েছি না ওই টেস্টটা করার সময়। আমি সিঁড়ি বেয়ে, বনগাঁ থেকে সিঁড়ি বেয়ে ওভারব্রিজ ক্রস করে আসতে হবে। আমি বলছি কি আমার না আর বাচ্চা চাই না, আমার এত কষ্ট হয়েছে, আমার বাচ্চা চাই না। আমি তখন বলছিলাম, বর বলছে আচ্ছা ঠিক আছে, ওই সময়টাকে আমাকে সান্ত্বনা দিচ্ছে, থামাচ্ছে। আমি তো ওকে বোঝাতে পারছি না যে আমার ঠিক কতটা কষ্ট হয়েছে, ও বুঝবেও না, কেউ কোনোদিনও বুঝবে না যাদের কিনা এইচএসজি হয়েছে তাদের ঠিক কতটা কষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা, আমি এই বিষয়গুলো তোমাদের সাথে কি করে বলবো জানি না,
তবে আজকে মনে হলো পুরো শুরুর থেকে বলি, যেহেতু মৌয়ের বিষয়টা আমি ফিল করতে পারছি, তার জন্যই ভাবছিলাম বলি চলো। তারপরে বাড়ি আসলাম, বাড়ি আসার পরে তো আবার নিজ নিজ জীবনে বিজি হয়ে গেলাম। তারপরে এইবার মার তরফ থেকে আসে, আরে জানা ওই ডাক্তারটা দেখিয়ে আয় না। মাসির তরফ থেকে আসে, জানো ওই ডাক্তারটা দেখিয়ে আয় না। পাড়া প্রতিবেশী, আরে যাও না ওই বাড়িতে যাও না, আরে ওই জবাবুড়ির বাড়িতে যাও না, হাবড়ায় আছে জবাবুড়ির বাড়ি। মা ঠিকানা দিল, সবাই ঠিকানা দিল, ঠিক আছে। গেলাম জবাবুড়ির বাড়িতে, এই বনগাঁ ট্রিটমেন্টের পরে জবাবুড়ির বাড়িতে গেলাম। ভরা শীতকাল, আর আমার প্রচণ্ড শীত। যারা আমাকে প্রথম থেকে দেখে তারা জানে আমার কতখানি শীত, শীতে আমার খুব কষ্ট হয়। তো গেলাম, সেখানটায় আমাকে বলল শরীর খারাপ হলে পরে, মানে পিরিয়ড হলে পরে পিরিয়ডের 3 দিনের থেকে না 1 দিনের থেকে সঠিক মনেও পড়ছে না, প্রত্যেক দিন রাত্রেবেলা মানে আমি যেই কাপড় পরে শোবো সেই বাসি কাপড়ে, ব্রাশও করতে পারবো না, বাসি কাপড়ে আমার ওখানে যেতে হবে। উনি সেই পুজোর জল দিয়ে আমাকে স্নান করাবেন, স্নান করানোর পরে তারপরে আমাকে একটা পাতার রস উনি তৈরি করে দেবেন, সেটা আমাকে খেতে হবে। 3 দিন করেছি, 3 দিন করেছি। ওই আগের দিনের ঠান্ডা জল দিয়ে উনি আমাকে স্নান করিয়েছেন, আমি স্নান করেছি, শাড়ি পরে শুতাম, সারা রাত ঘুম আসতো না শাড়ি পরে। কারণ যেই বাড়ি পরা শাড়ি পরে তো আর যেতে পারবো না হাবড়া, এখান থেকে হাবড়া ট্রেনে করে, তার জন্য একটা সুতির শাড়ি নতুন পরে শুতাম, ব্যাস। নতুন সুতির শাড়ি মানে খসখসানি, ঘুম হয় না, সেটা তোমরা ভালো মতন জানো। পরের দিন গেছি, বিশ্বাস করবে না, ফেরার সময় আমার এক কলেজ ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে। সে আমাকে দেখে চিনতে পারছে না, বলছে তোর কি কোনো রোগ হয়েছে, তুই কি অসুস্থ, তোর চেহারার এই অবস্থা কেন? বলতে পারিনি কি, বললাম না আমার একটুখানি আর্জেন্ট ছিল, তার জন্য আমি এই বেশেই বেরিয়ে আসতে বাধ্য হয়েছি, ঠিক আছে। তো এই করেছি, মানে যে যা বলেছে, যেখানে বলেছে সেখানে গেছি। তারপরে কোথায় গেলাম? তারপরে গেলাম বিরাটিতে। বিরাটিতে গিয়ে আমি প্রথম জানতে পারি যে মানে ওইটা হচ্ছে অফিসিয়ালি এইচএসজি করা হয়। আমি বরকে বহুবার বলেছিলাম আমি আর এইচএসজি করাবো না গো, আমি আর এইচএসজি করাবো না। কি যে কষ্ট হয় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, তুমি বুঝতেও পারবা না। আজও পর্যন্ত বলছি, দাওয়া করে বলছি, ওর বোঝার ক্ষমতাই নেই, কারোর বোঝার ক্ষমতা নেই। যাদের এইচএসজি হয়নি তাদের বোঝার ক্ষমতা নেই যে কতখানি কষ্ট হয়। তো এবার হ্যাঁ, যাদের নর্মালে বাচ্চা হয় তাদেরও কষ্ট হয়। আমি বলছি না আমার কষ্টটা সবচেয়ে বেশি কষ্ট, আমি বলছি এইচএসজির কষ্টটা এত কষ্ট আমি ফিল করেছি সেই কারণে বলছি। তাই এইবার তারপরে গেলাম বিরাটিতে গেলাম, সেখানে আবার এইচএসজি করানো হলো। রিপোর্টটা যখন আমার হাতে দিল, আমার পাশেই আরেকজন এইচএসজির করেছে, সেই মহিলা বসে রয়েছে, তার রিপোর্টটা দেখছি, তার এক্সরে প্লেটটা দেখছি, আর আমার এক্সরে প্লেটটাও দেখছি, দুটোর মধ্যে হিউজ পার্থক্য। আমি ভাবলাম কি ব্যাপার, ওনার তো যে লিকুইডটা দিয়েছে সেটা ছড়িয়ে গেছে একদিকে, আমারটা তো এদিকে আসেনি, তাহলে কারটা ঠিক, ওনারটা ঠিক না আমারটা ঠিক, ঠিক আছে। তো যাই হোক, তারপরে তো আমি জানতে পারলাম যে আমার 2টো টিউবই ব্লক। সেই দিন আমি ওই চোখে নাকে মুখে অন্ধকার দেখেছিলাম, ডাক্তারের মতন কথা বলে যাচ্ছে, আমি বেরিয়ে এসেছিলাম। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আধুরা অবস্থাতে রেখে বর আমাকে ধরতে বাইরে বেরিয়ে এসেছিল। তারপরে সেই পরিস্থিতি, এটা হচ্ছে 2018 সালের কথা বলছি আমি। 2018 সালে আমি এরকম জানতে পারি যে আমার ব্লক রয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় শুনলাম এটা হচ্ছে অপারেশন করতে হবে, টিউবাল ব্লকেজটা অপারেশন করেই খুলতে হবে। আবার শুনলাম যে অপারেশন করে ব্লকেজ খুলে গেল, কারণ আমার বান্ধবীরই এরকম হয়েছে, আমার এক বান্ধবীর এরকম হয়েছে যে কিনা আইভিএফও ট্রাই করেছিল, তার হয়নি। সে ব্লকেজ তো ক্লিয়ার করে ফেলেছে, বাট টিউবের যে র্যাশগুলো থাকে না, যে ইয়েগুলো থাকে, ওটাকে কোষগুলো থাকে, সেই কোষগুলো ড্যামেজ হয়ে গিয়েছিল লেজার লাইটের জন্য। সুতরাং ওই সাকসেসফুল হয়েও কোনো কিছু লাভ হলো না, কিছুই হয়নি, ঠিক আছে। তারপরে আমি একটাই কথা করলাম, হলে এমনিতে হবে, আমি অপারেশন করব না, আমি আর অপারেশন করব না, এতে আমার বাচ্চা হলে হোক না হলে না হোক। কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন স্ট্রিক্ট একটা ডিসিশন নিয়ে ফেলি, তার মানে এই না যে আমরা বাচ্চা চাই না, আমরা বাচ্চা চাই না এরকমটা মোটেও না। অ্যাকচুয়ালি যারা বিনা কষ্টে পেয়ে যায় না, তারা এই ধরনের কথা খুব ফ্লুয়েন্ট ভাবে বলে যায়, খুব সুন্দর, তাদের মুখে বাঁধে না, তাদের জিভেও আটকায় না। গেল এরপর গিয়ে তারপরে আমি আস্তে আস্তে, আমি তো বলেই দিয়েছিলাম আমি অপারেশন করব না। তারপরে আসলো ইউটিউবের জার্নি, আস্তে 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 আস্তে
তারপরে গিয়ে এই যে উত্তরাবস্থী, যেটা কিনা আমি আগে দেখে রেখেছিলাম, আর এর মধ্যেই আমি দেখেছি ব্লকেজ কি করে খুলতে হয়, তার মধ্যে কত কিছু দেখেছি। ক্যাস্টর অয়েল দিয়ে মাসাজ করা, ফার্টিলিটি মাসাজ করা, গরম শেক দেওয়া, কোন কোন দিনগুলিতে এই ফার্টিলিটি মাসাজ করতে হবে, ইচ অ্যান্ড এভরি হোম রেমেডি আমি ইউজ করে ফেলেছিলাম নিজের জন্য। প্রত্যেকটা মানে লকডাউনের প্রত্যেকটা দিন নিজেকে দিয়েছি আমি, ঠিক আছে, শুধুমাত্র একটা বাচ্চা পাওয়ার জন্য। তারপরে একবার ভাবলাম যে আইভিএফ করিয়ে নিই। তখন ভাবছিলাম এই তো দেখাচ্ছে, এই তো 3 লাখ টাকা খরচা হবে, আইভিএফ হয়ে যাবে, নিজেদের সর্বস্বটুকু না হয় বিক্রি করে তারপরে দরকার পড়লে হাত পাতবো, করি, এটা ভেবেছি। তারপরে লকডাউন পড়ে গেল, তারপরে দেখলাম যে না, এই সময়ে এই সমস্ত করে এতগুলো টাকা যদি নষ্ট হয়ে যায়, আর যদি অ্যাটাক হয়ে যায়, করোনার অ্যাটাক যদি হয়ে যায়, তখন কি করব, নানান রকম প্যানিক। তারপরে গিয়ে এই উত্তরাবস্তীর কাহিনী আসলো, ঠিক আছে, উত্তরাবস্তীর কাহিনী আসলো। তারপরে যে আশা আয়ুর্বেদাতে যাব, সেখানে গিয়ে সেশন তোমরা সবটা দেখেছো। পিজিতে থেকেছি, নিজের রান্না নিজে করেছি, খেয়েছি, বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে গেছি, বাসে বিনা পয়সায় গেছি, সেখান থেকে স্ট্যান্ডে নেমে সেখান থেকে আবার সেন্টারে গেছি, আবার সেই অবস্থায় সেশন কমপ্লিট করে তারপরে আবার ফিরে এসেছি, আবার ভিডিও করেছি, প্রচুর কষ্ট করেছি। তারপরে গিয়ে কি শুনতে হয়, আমি নাকি চেষ্টাই করিনি, আমি নাকি জাস্ট ভিউয়ার্সদের কথায়, ওই যে ঈশ্বর বসে আছেন না, উনি না ওনার চোখে চশমা লাগবে, না ওনার ওটাকে কি বলে রেকর্ড করতে হবে কোনো কিছু, উনি জাস্ট ফল দিয়ে দেবেন প্রত্যেককে, যারা কিনা সব কিছু জানার পরেও, সব কিছু দেখার পরেও নিজেদের নোংরা নীতিকে ঢাকার জন্য আমার এই বিষয়টাকে নিয়ে আমাকে অ্যাটাক করার চেষ্টা করে, তাদেরকে ভগবান স্বহস্তে ফল দেবেন, এইটুকু আমার দৃঢ় বিশ্বাস। এইটুকু দৃঢ় বিশ্বাস আমি এই বুড়ো বাবার উপরে রাখি, এই বুড়ো বাবার উপরে রাখি। এইবার একটা কথা বলি, তোমরা এই যে প্রেমানন্দ মহারাজ, এনাকে তো তোমরা সবাই চেনো, উনি মানে কি বলবো, প্রত্যেকের মনে অবস্থান করেন, তার জন্য ওনার দীক্ষা নেওয়া লাগে না, ওনার কথা, ওনার বাণী আমরা প্রত্যেকে শুনি, আমরা প্রত্যেকে ওনাকে মানে কি বলবো, কৃষ্ণের অবতার বলে মনে করি, তাই না? উনি একটা কথা বলেছেন, ওনার কাছে একজন মানে ভক্ত এসছেন, উনি বলছেন যে গুরুজি আমার বাচ্চা হয় না, আমার বাচ্চা হয় না, আমি বহুদিন ধরে চেষ্টা করছি, বহু বছর ধরে চেষ্টা করছি, বাট আমার বাচ্চা হচ্ছে না, আমার শ্বশুর শাশুড়ি, আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে কথা শোনায়, আমার হাজবেন্ডও আমাকে কথা শোনায়, আমি কি করব? তখন প্রেমানন্দ মহারাজজি বলছেন যে যাদের বাচ্চা হয়, আমি জানি না উনি ঠিক বলছেন না ভুল বলছেন, তবে উনি বলছেন, আমি সেটাই তোমাদেরকে বলছি, উনি বলছেন যাদের বাচ্চা হয় তাদের পূর্বজন্মে ঋণ থাকে, সেই ঋণ পরিশোধ করার জন্য বাচ্চারা জন্ম নেয়, আর যারা সন্তান জন্ম দিচ্ছে না বা যাদের সন্তান হচ্ছে না, তাদের পূর্বজন্মের কোনো ঋণ নেই, সেই কারণে তাদের নাকি বাচ্চা হচ্ছে না বা বাচ্চা তাদের আসে না। আমি জানি না এটা কতটা ঠিক কতটা ভুল, কিন্তু ওনার কথা যেহেতু সবাই মানে, সবাই শোনে এবং ভগবানের বাণী হিসেবে গ্রহণ করে, তার জন্য আমি এটা জাস্ট একটা কথা বললাম। কষ্ট সেটা তো মানে মানুষ তো রক্ত মাংসের তৈরি মানুষ, নিজেকে কোনোদিনও বুঝ দিতে পারবো না এই কথাটা বলে যে আমার পূর্বজন্মের কোনো ঋণ নেই বলে আমার সন্তান হয়নি। যদি না হয় তখন মানে কি বলবো, যখন আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, যখন আর কোনো কিছু হওয়ার চান্স থাকবে না, তখন বলবো যে আমার কপালে ছিল না, আমার কপালে ছিল না, আমার সন্তান সুখ ছিল না কপালে। আর যদি কপালে থাকে তখন বলবো যে ভগবান এই সময়ে আমার জন্য লিখে রেখেছিলেন, ভগবান এই সময় আমার জন্য লিখে রেখেছিলেন, এখন হয়েছে। একটা কথা লাস্ট বলে যাই, এই যে কিছু মানুষ এখনো পর্যন্ত এই নিঃসন্তানতাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, আমি চাইবো, আমি এই বিষয়টাকে ভগবানকে বলবো না ভগবান তুমি তাদের ক্ষমা করো, আমি বলবো ভগবান তুমি তাদের এমন অভিজ্ঞতা দিও যাতে করে তারা ভেতর থেকে ফিল করতে পারে, শুধুমাত্র মানুষের সামনে ভালো সাজার জন্য নয়,
ভেতর থেকে যেন ফিল করতে পারে যে এটা এই বিষয়টা একটা মানুষের কাছে কতটা যন্ত্রণার, নিঃসন্তানতা একটা কত বড় যন্ত্রণার বিষয়, সেটা যেন তারা ব্যক্তিগত উপলব্ধি করতে পারে, ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারে। কারণ এইসব মানুষদের ব্যক্তিগত উপলব্ধির, ব্যক্তিগত অভিজ্ঞতার বড্ড প্রয়োজন, বড্ড প্রয়োজন। সেই কারণে আমি তো প্রার্থনা করব যারা কিনা আমাকে বলছে যে আমি শুধুমাত্র ভিউয়ার্সদের কথায় আমি জাস্ট এমনই একটা চেষ্টা করেছি, ওই লোক দেখানোর চেষ্টা করেছি, তারা যেন এই যে নিঃসন্তানতা এটার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, এটা আমি প্রার্থনা করছি। কারণ এটা খুব দরকার, ব্যক্তিগত অভিজ্ঞতা হওয়া খুব দরকার। ঠিক আছে? তো যাই হোক, মৌয়ের যন্ত্রণার কথা কতটুকুই বা বলতে পারে, কতটুকুই আমরা বলতে পারি। আমরা রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর আমরা যেই কষ্টের মধ্যে দিয়ে যাই, আমাদের কষ্ট বোঝার মতন ক্ষমতা কারণ নেই। আর যারা সত্যি এই সমস্ত বিষয়কে মানে কি বলবো, সেন্সিটিভ নজরে, অরিজিনাল সেন্সিটিভ নজরে দেখে, তারা এই সমস্ত দিক থেকে বেঁচে যাক, তাদের যেন কিচ্ছু না হয় কোনো সময়। কিন্তু যারা এই বিষয়টাকে নিয়ে মানুষকে অ্যাটাক করে, মানুষকে আঘাত দেয়, তারা যেন ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। ঠিক আছে? এইটুকু বললাম। এইবার আমি শুধু একটাই কথা বলে রাখি, আমি আমার হাজব্যান্ডকেও বলে দিয়েছি, নসিবে যাহা থাকিবে তাহা আসিবে। আমার নসিবে যদি, আমার কপালে যদি বাচ্চা থাকে, আমার বাচ্চা আসবে। আমার যতটুকু করণীয় ছিল আমি করে এসেছি। আমি ভগবানকে শুধু এইটুকুই বলেছি, আমার যতটুকু ক্ষমতার মধ্যে ছিল ভগবান, আমি করে এসেছি। এবার তুমি দেবে কি না দেবে সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমার যদি মনে হয় যে না ওকে আমি দেব, তুমি দিও। তোমার যদি মনে হয় যে না দেব না, দিও না। এখানটায় হাত পা মেরে কাউকে দুটো কটু কথা বলে যদি সবকিছু হাসিল করাই যেত, তাহলে তো খুব ইজি ছিল বিষয়, তাই না? খুব ইজি ছিল। যখন আমি এই দিল্লিতে গেছিলাম উত্তরাবস্তি করতে, তখন আমি ভগবানকে মানে এইচএসজি করা, লাস্ট এইচএসজি করার 3 রাত আমি ঘুমাইনি ঠিক করে। শুধু লোকনাথের ফটোর দিকে তাকিয়ে বলেছি, লোকনাথ যে কোনো একটা টিউব খুলে দিও, যে কোনো একটা টিউব খুলে দিও, তাহলে যদি হয়। কারণ আমি ওখানটায় গিয়ে এরকম দেখেছি, 3 মাসের একটা কোর্স, সেই কোর্সে অনেকেরই হয়নি, আবার সেই থেরাপিটা এক্সটেন্ড করে দিয়েছে। ঠিক আছে? আরও 2 মাস নিতে বলেছে। আমি ভগবানকে বলেছি, ভগবান আমি জানি আমার মতন এরকম দূর থেকে আরও অনেকে যায়, কিন্তু তুমি তো আমার পরিস্থিতি জানো, শেরু রয়েছে, আমি প্রত্যেক মাসে 10 দিনের জন্য এরকম যাচ্ছি, বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে 3 মাসে ফল দিয়ে দিও, একটা খুলে দিও। ভগবান জানি না কি লীলা, আমার 3 মাসেই 2টো টিউবই খুলে গেছে, 2টো টিউবই ভালোভাবে ভিজিবল। তারপরেও আরও 1 মাস এক্সট্রা থেরাপি আমাকে নিতে বলেছিল, যাতে করে ওই টিউবগুলো আরও হেলদি করতে পারে। তো আরও 1 মাস আমি থেরাপি নিয়েছিলাম। ঠিক আছে? আমার যতটুকু আয়ত্তের মধ্যে ছিল না, আমি সবটা দিয়ে করেছি। আমার কি অসুবিধা ছিল, আমার ব্লকেজ ছিল, আমি সেটা খুলিয়ে এসেছি, আমি সেটা ওপেন করে এসেছি। আমার হাতে তো আর কিছু নেই। জন্ম মৃত্যু বিয়ে ওই যে তার উপরে, উনি যদি চায় হবে, উনি যদি না চায় হবে না। ব্যাস, এর উপরে আর কোনো কথা নেই, এর উপরে আর কোনো লজিকই নেই, আর কোনো লজিক নেই। আমার চেষ্টা আমি করেছি, এরপর ওনার ইচ্ছা। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর আরও একটা কথা, যেটা কিনা আমি বললাম সেটাই বলছি, প্রত্যেকের যারা কিনা এই বিষয়টাকে নিয়ে মানুষকে নোংরাভাবে অ্যাটাক করে, মানুষকে আঘাত করে, নিজের নোংরামো ঢাকার জন্য অন্যের এই কষ্টের জায়গা নিয়ে তাকে আঘাত করে, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হোক, এটা আমি মন থেকে চাই। ব্যক্তিগত অভিজ্ঞতা না হলে তারা বুঝবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।